বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবর। নতুন সূর্য আলো দাও। প্রতিদিন সকালে এই প্রার্থনা নিয়ে হুগলি চুঁচুড়ার প্রাণকেন্দ্র চুঁচুড়ার গঙ্গার পাড়ে মাঠে পাথর ভ্রমণে আসেন সেই প্রবীণ নাগরিকরা। চুঁচুড়ার মাঠে এসে প্রবীণ নাগরিকদের সংস্থা সকালবেলার বন্ধুরা শুধু পাথর ভ্রমণ নয়, বিভিন্ন রকম সমাজসেবার কাজেও সামিল হন তারা। যেমন শহরে রাস্তার পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি থেকে শুরু করে শহর পরিষ্কার রাখার দায়িত্ব পালন করেন তারা। পাশাপাশি প্রবীণ সদস্যদের জন্মদিন পালন করেন বেশ ঘটা করে। এবারে বিশ্বকাপের আগে বিশ্বকাপ খেলার তালিকা প্রকাশ করলেন তারা। চুঁচুড়া মাঠের ধারে একটা স্ট্যান্ড রয়েছে সকালবেলার বন্ধুদের, সেখানে সকালবেলার পাথর ভ্রমণের পর একটু বিশ্রাম করেন প্রবীণ নাগরিকরা। জীবনযুদ্ধের বয়স যেটা সংখ্যা মাত্র, সে কথা বারবার প্রমাণ করেছে সকালবেলার বন্ধুরা। প্রবীণ সদস্যরা ফুটবল প্রেমীদের জন্য বিশ্বকাপের ম্যাচের তালিকা প্রকাশ করে সেই তালিকা সকালবেলা বন্ধুদের স্থলে লাগিয়ে বয়সে প্রবীণ হলেও তারা মনের বয়সে তরুণ প্রজন্মের পাশাপাশি ফের একবার বিশিষ্ট প্রবীণ নাগরিকরা সে কথা বলার অপেক্ষা রাখেন। ময়দানের একটা প্রাণকেন্দ্র, এখানে অনেক বাচ্চা থেকে বুড়ো সবাই অনেকেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেলাধুলার মধ্যে থাকে। আমরা আগামী যে বিশ্বকাপ ফুটবল, যেটা সমস্ত মানুষের কাছেই একটা রোমাঞ্চকর ব্যাপার, সেই নিয়ে আমরা এখানে যে ওয়ার্ল্ড কাপের টোটাল যে সময় যেভাবে ঠিক হয়েছে ভারতীয় সময় অনুযায়ী, সেটা দিয়ে আমরা এখানে দিয়েছি। টোটাল পিকচারটা এখানে দেওয়া আছে। সবাই অনেকে এসে এটা দেখে আশা করি এই আগামী খেলাগুলি দ্বারা ইনভলভমেন্ট হয়ে এটা নিজেরাও উৎসাহিত হবে। এই কারণেই আমরা মানুষের সুবিধার্থে এটা এখানে দিয়েছি। সকালে এসে আপনার গাছপালাও লাগান, মানে পরিবেশ সংক্রান্ত ব্যাপারে আমরা এখানে পলাশ গাছ 30টা পলাশ গাছ পুরুলিয়া থেকে এনে পুঁতেছি, সাদা লাল পলাশ বিভিন্ন, এবং এগুলো আমরা রক্ষণাবেক্ষণ নিজেরাই করি। আমাদের সব 60 ঊর্ধ্ব সব ব্যক্তিরা আছে, তারা এগুলো সব করে। এবং এছাড়াও আমরা বিভিন্ন সমাজসেবামূলক অনুষ্ঠান, আমাদের রক্ত পরীক্ষা শিবির, তারপরে আমাদের রবীন্দ্র নজরুল জয়ন্তী ইত্যাদি এই সমস্ত ক্রিয়াকর্ম আমরা বিভিন্নভাবে করি। এবং আমাদের প্রতিটা যারা সদস্য বয়স্ক, যাদের বয়স 60-এর ঊর্ধ্ব, প্রত্যেকের জন্মদিন পালন থেকে শুরু করে আমরা বিভিন্ন একটা অনুষ্ঠানের মধ্যে প্রতিনিয়ত থাকি। এবং একে অপরের বিপদ আপদে আমরা একটা যৌথ পরিবার হিসাবে নিজেদেরকে এখানে এস্টাবলিশ করতে চাই, যাতে অপরের সুবিধা অসুবিধা আমরা প্রত্যেকের পাশে থাকি। সারা বছর আপনার পাশে। একদম ভালো। সকলের উদ্দেশ্যে আমি শ্রদ্ধা, প্রণাম এবং ভালোবাসা জানিয়ে দু এক কথা বলছি। হয়তো এত কিছু যোগ্য আমি নই, যেভাবে আমাকে তুলে ধরা হয়েছে এত কিছু যোগ্য আমি নই। আমি শুধুমাত্র মানুষ হিসেবেই থাকতে চাই, মানুষ হয়েই থাকতে চাই, বা আগামী দিনে আরও অনেক শিখবো বা জানবো আমাদের সমস্ত সিনিয়রদের কাছ থেকে। অনেক ভুল ত্রুটি আমরা জীবনে করি, আমি নিজেও করি, অনেক আবেগী মানুষ আমি। সেই কারণে হয়তো কিছু ভুল ত্রুটি ব্যক্তিগতভাবেও কিছু করে ফেলি, কিন্তু তাদের ভালোবাসায় যখন সিক্ত হই, তাদের ক্ষমা সুন্দরতায় বুকে টেনে নেয় যখন, তখন ভাবি যে সেই ধরনের মানুষগুলোর দেখা অনেক আগে পাইনি কেন, তাহলে হয়তো আমি আরও অনেক সুন্দর হতাম বা আরও ভালো হতাম। যাই হোক, যে কোনোভাবেই হোক, এই যে সম্পর্কের বাঁধনে আমরা বাঁধা পড়েছি, এই সম্পর্কের মধ্যে যেন শুধু সম্পর্ক এবং ভালোবাসাটাই থাকে, অন্য কিছুই যেন না থাকে, সেটাই বোধহয় শেষ কথা হওয়া উচিত। আর সবাই মিলেই আমরা প্রত্যেককে ভালোবাসি এবং সেই ভালোবাসাটাই অটুট থাকুক। আগামী দিন যেন আমরা হাতে হাত ধরে বেঁধে বেঁধে থাকি, চলতে পারি। জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম, এখন মৃত্যুর প্রয়োজনে বাড়ছি। আগামী দিন যেন এইভাবেই বাড়তে বাড়তে কোনো একদিন চলে যাব। এটা জীবনের ধর্ম, এটা জীবনের ধর্ম। আমার ঠিক জন্মদিনের আগে, আমি তো গ্রামের ছেলে, আমার ঠিক জন্মদিনের আগে আমার মা বলতো, আমরা দু ভাই, আমার মা বলতো, কালকে কিন্তু তোর জন্মদিন, কোনো দুষ্টুমি করবি না, কেন কোনো বকাবকি বাবাকে বা মাকে যেন করতে না হয় বা মারধর খেতে না হয়। বাবার কাছে খুব মারধর খেতাম এমনিতে, আমি খুব একটা ভালো ছেলে ছিলাম না ছাত্র অবস্থায়। হ্যাঁ, তাই সেই জায়গা থেকে দাঁড়িয়ে মা যখন, তখন বাড়িতে কারেন্টও ছিল না, নস্টালজিক হয়ে যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে। মশারির ভেতরে মা ওই তালপাতার পাখা নাড়িয়ে যখন ঘুম পাড়িয়ে দিত, আর এই কথাটা মনে করে দিত যে কালকের জীবনে, মানে কালকের দিনে তুই দুষ্টুমি করবি না। হ্যাঁ, মানে এই যে বার্তাটার মধ্যে তখন হয়তো বুঝিনি, তখন ভেবেছি শুধু কালকেই,
কিন্তু প্রতিটা ভবিষ্যতের মধ্যে যে আমি যেন কোনো বদমাইশি বা দুষ্টুমি না করি, এটা এখন বুঝতে পারি। মায়ের কথাটা হয়তো যদি মেনে চলতে পারি তা আরও একটু মানুষ হতে পারতাম হয়তো, কিন্তু অতটা তো সেই সময় অত বোধ বুদ্ধি ছিল না। তবু একটা কবিতা কি বলবো? এটাকে নিবি দাও, নাহলে এর মধ্যে আমাদের সভাপতি মাননীয় অধ্যাপক শুভজিৎ সরস্বতী মহাশয় একটু আসবেন। আমাদের সহসভাপতি অশোকদা একটু থাকবেন। সবাই মিলে যতটা সামনেটা ফাঁকা রেখে পেছন দিকে সবাই আসবেন। আমাদের প্রবীণ নাগরিকদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের এখানে আমরা সুস্থ সংস্কৃতি এবং সমাজসেবামূলক এবং পরিবেশ রক্ষা, হ্যাঁ একটু স্পিড করে দেব, এই হিসাবেই আমাদের করা। আমরা বিভিন্ন ক্রিয়াকর্ম এখানে করে থাকি। আপনারা হয়তো জানবেন আমরা এই মাঠের চারপাশে প্রায় 30টি লাল এবং সাদা পলাশের ফুল গাছ আমরা রোপণ করেছি। এই 30টি পলাশ গাছ সাদা এবং লাল, যেটা পুরুলিয়া থেকে এনে আমরা রোপণ করে তার রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছি। এবং কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা।
এবং এই ক্ষেত্রে বাচ্চাদের বাচ্চারা খুব সেনসিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে, এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিওনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিওনেটদের ক্রিটিক্যাল খুব খারাপভাবে যে নিওনেটগুলো জন্মেছে, বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে, বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন, বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে, বা জন্ডিস ধরা পড়েছে, বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে, এবং আমাদের এখানে ফটোথেরাপি বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ, যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে, তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন, যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন, মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিওনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি, যারা একটু আগে জন্মেছেন, বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরেই যে সমস্ত সমস্যাগুলো হয়, সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয়, নিওনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন, তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি, এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি। এবং এই যেটা বললাম, কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সে চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন, এবং কস্ট যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। আপনার কি বাচ্চা হয়েছে? ছেলে কতদিন অ্যাডমিট ছিলেন এখানে? 4 দিন, আজকে নিয়ে 5 দিন ছুটি, ডিসচার্জ নিয়ে 5 দিন কোন ডাক্তারের আন্ডারে হয়েছে? কৌশিক ব্যানার্জি। আর বাচ্চাকে কে দেখছিল? শুভদীপ মিত্র, ডক্টর শুভদীপ মিত্র। বাচ্চার কি হয়েছিল? শ্বাসকষ্ট ছিল, আর স্যাচুরেশন পাচ্ছিল না। তার